আচ্ছা, তাহলে আমরা কিন্তু সম্পূর্ণ ম্যাথের প্রত্যেকটারই অ্যান্সারগুলো বের করে ফেলছি। তাহলে আসসালামু আলাইকুম, বরাবরের মতোই ইলেকট্রিক্যাল সার্কিট 2 এর প্রথম অধ্যায়ের আবারও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আজকে আমরা পার্ট 3 নিয়ে অর্থাৎ তৃতীয় পার্ট নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তো এই পার্টে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটি রচনামূলকের জন্য ম্যাথ করব। তো এই ম্যাথটা কিন্তু একটা বোর্ড কোশ্চেন থেকে নেওয়া, সুতরাং ম্যাথটা তোমরা কোনোভাবেই স্কিপ করতে পারবে না। ম্যাথটা সুন্দরভাবে বুঝতে হবে, কারণ এটা পরীক্ষায় আসতে পারে, সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, তো আমরা প্রশ্নটা বোর্ডে লিখে নিচ্ছি। হ্যাঁ, তো খেয়াল করো। তো আমরা যদি প্রশ্নটা বোর্ডে লিখে নিই, প্রশ্নটা হচ্ছে দেখো, 8 - j6, এটা একটা কিন্তু বোর্ড কোশ্চেন। হ্যাঁ, সেই বোর্ড কোশ্চেনের আলোকে আমি কিন্তু তোমাদের একটা ডেমো ম্যাথ করাবো। অর্থাৎ যদি এই ধরনের প্রথম অধ্যায় থেকে প্রশ্ন হয় এই টাইপসের ম্যাথ থেকে, অর্থাৎ এই ম্যাথটা কিন্তু তোমাদের একটা প্যারালাল সার্কিটের ম্যাথ হতে যাচ্ছে। আমি একটা প্যারালাল সার্কিটের ম্যাথ করাচ্ছি। তো এই প্যারালাল সার্কিট থেকে প্রথম অধ্যায়ের যদি কোনো ম্যাথ আসে, যাতে তোমার কাছে কোনো কিছুই অজানা না থাকে, সব কিছু যাতে তুমি পড়তে পারো, সব কিছু যাতে তুমি পরীক্ষায় লিখতে পারো, সেই টাইপসের সব ধরনের প্রশ্ন দিয়ে আমি এই প্যারালাল সার্কিট থেকে একটা ম্যাথ তোমাদের দেখাই দিচ্ছি। আচ্ছা দেখো, তো প্রশ্নটা হচ্ছে এরকম যে 8 - j6 ওহম এবং 12 + j12 ওহম দুইটি ইম্পিডেন্স প্যারালালে সংযুক্ত আছে। আচ্ছা দেখো, বলছে যে 8 - j8 ওহম এবং 12 + j12 ওহম দুটি ইম্পিডেন্স প্যারালালে সংযুক্ত আছে এবং সার্কিটের খেয়াল করো, সার্কিটের সরবরাহ ভোল্টেজ সার্কিটের সরবরাহ ভোল্টেজ 200 ভোল্ট। সার্কিট থেকে বের করো বা নির্ণয় করো। দেখো কি কি নির্ণয় করতে বলছে, একটু খেয়াল করবা। হ্যাঁ, 1 নাম্বার সমতুল্য ইম্পিডেন্স। ওকে, আচ্ছা তারপর দেখো কি বের করতে বলছে, সমতুল্য রেজিস্ট্যান্স। ওকে, আচ্ছা তারপর বের করতে বলছে, দেখো কি বের করতে বলছে, সমতুল্য রিঅ্যাক্টেন্স। তারপর দেখো কি বের করতে বলছে, সমতুল্য অ্যাডমিটেন্স। ওকে, তারপর দেখো কি বের করতে বলছে, এটা হচ্ছে 4 নাম্বার। ওকে, তারপর 5 নাম্বারে বের করতে বলছে সমতুল্য কন্ডাক্টেন্স। ওকে,
তারপর বের করতে বলছে সমতুল্য সাসেপ্টেন্স, আচ্ছা তারপর দেখো কি বের করতে বলছে, সার্কিটের মোট কারেন্ট, সার্কিটের দেখো সার্কিটের মোট কারেন্ট, ওকে। তারপর সর্বশেষ দেখো সার্কিটের শাখার কারেন্ট সমূহ, ওকে। আচ্ছা তাহলে দেখো তো আমরা কি লিখলাম। তো প্রশ্নটা প্রথমে আমি বলি, প্রশ্নটা হচ্ছে 8 মাইনাস J6 ওহম এবং 12 প্লাস J12 ওহম দুটি ইম্পিডেন্স প্যারালালে সংযুক্ত আছে। সার্কিটের সরবরাহ ভোল্টেজ 200 ভোল্ট, নির্ণয় করো সমতুল্য ইম্পিডেন্স, অর্থাৎ সার্কিটের মোট ইম্পিডেন্স। সমতুল্য ইম্পিডেন্স বলতে সার্কিটের মোট ইম্পিডেন্সটাকেই বোঝাচ্ছে। তারপর দেখো সমতুল্য রেজিস্ট্যান্স, অর্থাৎ সার্কিটের মোট রেজিস্ট্যান্সকে বোঝাচ্ছে। তারপর সমতুল্য রিঅ্যাকট্যান্স, অর্থাৎ সার্কিটের মোট রিঅ্যাকট্যান্সকেই বোঝাচ্ছে। তারপর দেখো সমতুল্য অ্যাডমিটেন্স, মানে সার্কিটের মোট অ্যাডমিটেন্সটাকে বোঝাচ্ছে। তারপর সমতুল্য কন্ডাক্টেন্স, একইভাবে সমতুল্য সাসেপ্টেন্স। তারপর দেখো সার্কিটের মোট কারেন্ট বের করতে বলছে এবং সর্বশেষ কি বের করতে বলছে, সার্কিটের শাখা কারেন্ট সমূহ, তাই না? আচ্ছা, তো এভাবে পরীক্ষায় কিন্তু বোর্ড কোশ্চেনে তোমাদের এইভাবে একটা অনুচ্ছেদ আকারে বা এইভাবে একটা ডাক দেওয়া থাকতে পারে, এইভাবে কথায়। আবার কথা এইভাবে না দিয়েও কিভাবে দেওয়া থাকতে পারে জানো? তো সাপোজ আগে তোমাকে এইভাবে লিখে দিল সব কিছু এভাবে প্রশ্ন লিখে দেওয়ার পর তুমি কি করলা, একটা সুন্দর করে সার্কিট অঙ্কন করে নিলাম। তো দেখো আমরা আগে সার্কিটটা অঙ্কন করি, তারপর বলি আরও কীভাবে এই প্রশ্নটা হতে পারে। দেখো তো সার্কিটটা আমরা একটু দেখাই, একটু খেয়াল করো। যেহেতু এখানে বলছে দুইটা ইম্পিডেন্স কিসে আছে, প্যারালালে সংযুক্ত আছে, তাহলে আমরা এখানে দেখো খেয়াল করো, আমরা এখানে একটা সরবরাহ দিলাম, এখানে একটা সরবরাহ দিচ্ছি, এই জায়গায় আমাদের একটা ইম্পিডেন্স ধরলাম। হ্যাঁ, যেহেতু বলছে দুইটা ইম্পিডেন্স আছে কিসে আছে, প্যারালালে, এখানে একটা ইম্পিডেন্স ধরে নিলাম, আবার এইখানে আরেকটা ইম্পিডেন্স ধরে নিচ্ছি, এই জায়গায় আরেকটা ইম্পিডেন্স আমরা ধরে নিচ্ছি। দেখো যেহেতু দুইটা শাখা হবে, প্যারালাল বিধায় কি হবে, দুইটা শাখা হবে, তাই না? তাহলে এখানে দেখো এইটাকে ধরলাম হচ্ছে Z1 প্রথম ইম্পিডেন্স, এটা Z2 দ্বিতীয় ইম্পিডেন্স, ওকে। আর এইখানে আমরা একটা সোর্স দিচ্ছি, সোর্সটা কত ভোল্টের দেখো, সোর্সটা হচ্ছে 200 ভোল্টের, তাই না? তাহলে আমরা এখানে 200 ভোল্টের সোর্স দিচ্ছি, 200 ভোল্ট, ওকে ফাইন। আচ্ছা দেখো, তো এখন তোমার প্রশ্ন কিন্তু আরেক রকমভাবে আসতে পারে, সেটা হচ্ছে কীরকমভাবে জানো, সেটা হচ্ছে এইভাবে একটা কিন্তু তারা সার্কিট অঙ্কন করে দিতে পারে, এইভাবেই একটা কি করে অঙ্কন করে দিতে পারে, একটা সার্কিট অঙ্কন করে দিতে পারে। এভাবে একটা সার্কিট অঙ্কন করে দিয়ে তারা এই জায়গায় এই Z1 এর একটা মান এখানে লিখে দিতে পারে, যে Z1 এর মান কত, এই যে 8 মাইনাস J6, এটা দিতে পারে, এখানে লিখে দিতে পারে। আবার Z2 এর মানটাও ঠিক এই যে 12 প্লাস J12 হিসেবে এখানে লিখে দিতে পারে, দুই জায়গায় লিখে দিতে পারে। আচ্ছা, তো এইভাবে তোমাদের প্রশ্নটা দিতে পারে পরীক্ষায়। তো তারপর নিচে লেখা থাকতে পারে যে বের করো সার্কিটটি হতে নির্ণয় করো বা বের করো সমতুল্য ইম্পিডেন্স, সমতুল্য রেজিস্ট্যান্স। এক কথায় এখানে আমি যে প্রশ্নগুলো লিখছি এগুলো এইভাবে দেওয়া থাকতে পারে। আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, যদি আমার এভাবে কথায় দেওয়া থাকে প্রশ্নে, আমি সার্কিট অঙ্কন করব? হ্যাঁ, সার্কিটটা তুমি অঙ্কন করে দেখাবা, যাতে করে তোমার যে শিক্ষক তোমার পরীক্ষার খাতা কাটবেন সেখানে তুমি যাতে শিক্ষককে বোঝাতে পারো যে তুমি এই সার্কিটটা সম্পর্কে তোমার প্রপার নলেজ আছে বা প্রপার জ্ঞান আছে, তুমি এই সার্কিটটা সম্পর্কে বুঝে শুনে তুমি অঙ্কন করছো, এবং টিচারও খুশি হবে কারণ তিনিও এই সার্কিটটা দেখে দেখে তোমার ক্যালকুলেশনগুলো জাস্টিফাই করবে, ওকে। আচ্ছা, এখন আসো এইখানে আমি দেখো খেয়াল করো একটু সার্কিটটার মধ্যে আমি কিন্তু দুইটা ইম্পিডেন্সের এইভাবে নিয়ে নিয়েছি, অর্থাৎ ইম্পিডেন্স দুইটা আমি লোড হিসেবে নিয়েছি এখানে। মানে ইম্পিডেন্স কথার অর্থ কি, মানে ইম্পিডেন্স তো একটা রেজিস্ট্যান্স, মানে
টোটাল রেজিস্ট্যান্স বা সমগ্র সার্কিটের রেজিস্ট্যান্স, সেটাকে আমরা কি বলি? ইম্পিডেন্স বলি। তাহলে এখানে একটা ইম্পিডেন্স, এখানে একটা ইম্পিডেন্স। আচ্ছা, একটু খেয়াল করো, আমার প্রথম ইম্পিডেন্সটার দিকে একটু তাকাও, 8 - j6। আচ্ছা, যদি কোনো ইম্পিডেন্সে মাইনাস থাকে, যদি কোনো ইম্পিডেন্সে কি থাকে? মাইনাস থাকে, তার মানে বুঝে নিবা সেখানে কি আছে জানো? সেখানে আমার ক্যাপাসিটিভ লোড সংযুক্ত আছে। সেখানে কি আছে? ক্যাপাসিটিভ লোড আছে বা ক্যাপাসিটেন্স আছে। যদি কোথাও মাইনাস দেখো, যদি কোনো ইম্পিডেন্সের মধ্যে মাইনাস দেখো, তাহলে ধরে নিবা সেখানে কি আছে? ক্যাপাসিটিভ লোড আছে বা ক্যাপাসিটেন্স আছে। তার মানে কি বুঝতেছি দেখো তো, তার মানে হচ্ছে আমার এই জায়গাটার মধ্যে দেখো, খেয়াল করো, এই জায়গাটার মধ্যে আমরা যদি একটু মিশাই দেই, একটু দেখো মিশাই দিচ্ছি, মিশাই দিয়ে একটু খেয়াল করো, এখানে কি আছে? 8 - j6, তাই না? তাহলে দেখো আমরা 8 কি হবে বলো তো? প্রথমের মানটা কি হয়? আমরা জানি ইম্পিডেন্স Z = R + jX, তাই না? যদি সেটা ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স হয়ে থাকে বা ক্যাপাসিটিভ লোড হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে মাইনাস হয়ে যাবে, তাই না? এখানে কি হবে? মাইনাস হয়ে যাবে। আর এইখানে মাইনাস হলে তুমি ধরে নিতে পারো যে এই এক্স এর মানটা এক্সসি, এই এক্স এর মানটা কি? এক্সসি, কারণ সেখানে কি আছে? সেখানে কিন্তু আমার একটা ক্যাপাসিটেন্স আছে, আর ক্যাপাসিটেন্স আছে বিধায় আমরা কিন্তু সেখানে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স পাচ্ছি, মানে ক্যাপাসিটেন্স কর্তৃক একটা বাধা পাচ্ছি। আচ্ছা দেখো, তাহলে এখানে আর, তাহলে আমরা এখানে একটা আর নিচ্ছি। দেখো এই যে আমি এখানে আর নিলাম একটা, এই যে আর নিলাম, মানে রেজিস্ট্যান্স নিয়ে নিলাম। ওকে ওকে, দেখো তারপর এখানে কি পাচ্ছি? এক্সসি, তাই না? তাহলে এক্সসি বলতে আমি কি কোথা থেকে পাচ্ছি? ক্যাপাসিটেন্স থেকে পাচ্ছি। তাহলে আমি এখানে একটা ক্যাপাসিটেন্স নিয়ে নিচ্ছি। দেখো এই যে আমি একটা ক্যাপাসিটেন্সও নিয়ে নিলাম। ওকে, এভাবেই তো, তাই না? আচ্ছা, তাহলে এই আর এর মানটা কত? এই আর এর মানটা হচ্ছে আমার কত দেয়া আছে? আচ্ছা, আর এর মান হচ্ছে 8। তাহলে আমরা এই আর এর মানটা এখানে 8 লিখতে পারি। ওকে, আচ্ছা, এটা না লিখলেও কোনো সমস্যা নেই এখানে, যেহেতু আমরা এখানে লিখব, এখানে আমরা দেওয়া আছে কি কি এগুলো লিখবো এখানে, যেহেতু এখানে না লিখলে কোনো সমস্যা নেই। তোমরা জাস্ট এখানে কি এটা হচ্ছে দেখে দিলা, দেখাই দিলা যে এটা আর, এটা হচ্ছে সি বা হচ্ছে এক্স সি, এভাবে তোমরা দেখাই দিতে পারো। ওকে, এটাকে ধরলা R1, এটাকে ধরলা XC1, এইভাবে তোমরা দেখাই দিতে পারো। আর এটাকে তোমরা চাইলে ইম্পিডেন্স, যেহেতু এখানে প্রথম ইম্পিডেন্স এইটা, এই সম্পূর্ণটাই যেহেতু এখানে প্রথম ইম্পিডেন্স, তুমি এখানে চাইলে একটা কাজ করে দিতে পারো, সেটা হচ্ছে এইখানে এইভাবে দিয়ে লিখতে পারো Z1, ঠিক আছে? না লিখলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? না লিখলেও কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা দেখো, ঠিক একইভাবে আমরা যদি Z2 এর দিকে তাকাই, দেখো তো এখানে কি আছে? 12 + J12 প্লাস আছে, তার মানে কি? তার মানে হচ্ছে সেখানে আমার ইন্ডাকটিভ লোড আছে। ইন্ডাকটিভ লোড মানে কি? ইন্ডাকটিভ লোড মানে হচ্ছে সেখানে আমার ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স আছে, তাই না? আর ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্সটা কি? XL, তাই তো? আচ্ছা, তাহলে দেখো, তাহলে হচ্ছে আমরা এটা মিশাই দিচ্ছি। দেখো একটু খেয়াল করো, সেম আগের মতো আমরা এখানে এই যে আর, তাহলে আরটাকে এখানে নিচ্ছি। দেখো এই যে আরটাকে নিয়ে নিলাম। তারপর দেখো এখানে যেহেতু প্লাস আছে, যেহেতু এখানে প্লাস আছে, তার মানে কি? ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স মানে কি? XL। তাহলে আমাদের এখানে এল বসবে একটা, অর্থাৎ কয়েল বসবে একটা, আমার এই যে ইন্ডাকটেন্স বসবে। ওকে, এইভাবে একটা ইন্ডাকটেন্স আমার এখানে বসে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এটাকে আমরা R2 ধরলাম, আর এটাকে ধরলাম XL। আচ্ছা, এটাকে XC আর এটাকে XL। ওকে, ঠিক আছে? এইভাবে তোমরা একটা সার্কিটকে দেখাই দিবা। ওকে, আচ্ছা, এখন চলো আমরা কি করব? এখন আমরা সমাধানে চলে যাই। সমাধান, খেয়াল করবা, সমাধান। সমাধানে কি কি দেওয়া আছে লিখবা, যে দেওয়া আছে কি কি?
দেওয়া আছে এখানে দেখো Z1 ইকুয়াল টু 8 মাইনাস J6, তারপর Z2 ইকুয়াল টু 12 প্লাস J12। ওকে, আচ্ছা তারপর দেখো, তারপর ভোল্টেজ দেয়া আছে, সাপ্লাই ভোল্টেজ। হ্যাঁ, আমরা এখানে ভোল্ট V ইজ ইকুয়াল টু 200 ভোল্ট নিচ্ছি। ওকে, আচ্ছা ফাইন। তাহলে আমাদের প্রথমত কি বের করতে হবে? সমতুল্য ইম্পিডেন্স। আচ্ছা, তাহলে আমাদের সমতুল্য ইম্পিডেন্স বের করতে হবে। দেখো খেয়াল করো, আমরা লিখি যে অতএব, একবারে লিখতেছি, হ্যাঁ, অতএব সমতুল্য ইম্পিডেন্স কিভাবে বের করবো? দেখো খেয়াল করো, সমতুল্য ইম্পিডেন্স ZE অর্থাৎ জেড ইকুইভ্যালেন্ট, হ্যাঁ, ইকুয়াল টু, খেয়াল করো, এখানকার যে ইম্পিডেন্স এবং এখানকার যে ইম্পিডেন্স তারা পরস্পর কিসে আছে? প্যারালালে অবস্থান করতেছে। আর প্যারালাল মানে আমরা কি বুঝি ভাইয়া? প্যারালাল মানে বুঝি Z1 এই যে প্যারালাল Z2, তাই না? আচ্ছা, এবার আমরা এটাকে যদি Z1 এর মানটা বসাই দেই, Z1 এর মান বসালে কি হচ্ছে দেখো তো, Z1 এর মান বসালে হচ্ছে আমার এখানে 8 মাইনাস J6। ওকে ফাইন। তারপর দেখো খেয়াল করো, তারপর হচ্ছে আমরা এখানে প্যারালাল চিহ্ন দিয়ে দিলাম। তারপর Z2 কি আছে? 12 প্লাস J12। ওকে, আচ্ছা দেখো, এবার আমরা এটা যে কাজটা করব সেটি হচ্ছে প্রথমে একটা ব্র্যাকেট দিব, হ্যাঁ, তারপর হচ্ছে দেখো এই ব্র্যাকেটটা আছে না, এবার এই ব্র্যাকেটটা দাও, তারপর H মাইনাস J6 দিয়ে দাও, এই যে ব্র্যাকেটটা আছে এটা দিয়ে দাও, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা ইনভার্স দাও, তারপর প্লাস করো, আবার এই যে ব্র্যাকেটটা দেখতে পাচ্ছ, এই যে একটা ব্র্যাকেট দাও, তারপর 12 প্লাস J12। ওকে, এই যে ব্র্যাকেটটা দিতে পাচ্ছ, এই ব্র্যাকেটটা এখানে দিয়ে দাও, এই যে প্রথমে যে ব্র্যাকেটটা নিয়েছিলা এই ব্র্যাকেটটা সর্বশেষ দিয়ে ক্লোজ করে দাও, তারপর ইনভার্স একটা দিয়ে দাও। এটা কেন করলাম? কারণ ক্যালকুলেটরের সাহায্যে তোমাকে করতে গেলে এই নিয়মে তোমাকে করতে হবে, তুমি খুব সহজেই ক্যালকুলেটরের সাহায্যে এই প্রসেসে করতে পারবা। এভাবে তুমি রাশিটাকে সাজাই নিবা ক্যালকুলেটরের জন্য, হ্যাঁ। আচ্ছা চলো আমরা এবার ক্যালকুলেটরের সাহায্যে এটাকে সমাধান করি। আচ্ছা দেখো, তাহলে আমরা প্রথমে যে ব্র্যাকেট দেওয়া আছে দিয়ে দিলাম, তারপর আবার একটা ব্র্যাকেট ছিল সেটাও দিয়ে দিলাম, তারপর দেখো H মাইনাস J6। ওকে, তারপর ব্র্যাকেট ক্লোজ, তারপর ইনভার্স ছিল ইনভার্স দিয়ে দিচ্ছি, তারপর প্লাস আবার ব্র্যাকেট কত? 12 প্লাস J12, তাই না? ওকে, তারপর ব্র্যাকেট ক্লোজ, আবার ইনভার্স ছিল, সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে, দেখো একটু খেয়াল করো কোথায় মিস্টেকটা হয়েছে, একটু ভালো করে খেয়াল করবা। এই যে এখানে আমি কিন্তু এই ব্র্যাকেটের ভেতরে একটা ইনভার্স দিয়েছি, এই ব্র্যাকেটের ভেতরে কিন্তু একটা আমি ইনভার্স দেইনি, দেখো খেয়াল করো, দিয়েছি, এখানে একটা ইনভার্স দিয়েছিলাম, এখানে কিন্তু একটা ইনভার্স আমি দেইনি, এখানেও কিন্তু একটা ইনভার্স হবে, এখানেও আমরা একটা ইনভার্স দেব, তারপর একটা ইনভার্স। ওকে, আচ্ছা তাহলে এখানে ইনভার্স আছে, আমরা ইনভার্সটা দিয়ে দিই। ওকে ফাইন, তারপর দেখো আবার ব্র্যাকেট ক্লোজ, আবার ইনভার্স। আচ্ছা, এবার আমাদের রেজাল্ট কি আসে দেখো, 8.03 আসছে। ওকে, তাহলে আমরা লিখি 8.03। তারপর দেখো আবার যদি আমরা পরের মানটা বের করতে চাই, শিফট চেপে ইকুয়াল মাইনাস J1.21। ওকে ফাইন, 1.21। আচ্ছা, সর্বশেষ এটা কি হবে? ওহমে প্রকাশিত হবে। ওকে, তাহলে আমরা কিন্তু একটা অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি, একটা অ্যান্সার কিন্তু আমরা কি পেয়ে গেছি? অলরেডি পেয়ে গেছি। দেখো, তাহলে আমরা সমতুল্য ইম্পিডেন্সের মান বের করে ফেলছি। আচ্ছা, তাহলে এবার দেখো, এবার হচ্ছে বলছে কি দেখো তো, সমতুল্য রেজিস্ট্যান্স, খুবই সহজ সিম্পল বিষয়, একটু দেখো খেয়াল করো, সমতুল্য রেজিস্ট্যান্সের মান এখানে কি হবে? সমতুল্য রেজিস্ট্যান্সের মান এখানে কি হবে একটু দেখবা, 8.03 মাইনাস জে, আচ্ছা আমি একটু ফরম্যাটটা লিখে দিচ্ছি, আমাদের ইম্পিডেন্সের ফরম্যাটটা, ইম্পিডেন্স ইকুয়াল টু আর, এখানে যেহেতু মাইনাস আছে আমি মাইনাস দিয়ে দেখাচ্ছি, মাইনাস কি হবে? এক্স এল জে এক্স এল বা এক্স সি, যেহেতু এখানে মাইনাস আছে তার মানে এখানে কি এক্স সি হবে অবশ্যই, তাই না?
আচ্ছা তাহলে দেখো এবার আর আর এর মান কত এখানে 8.03, তাহলে 8.03 কিসের মান আর এর মান, তাহলে এক্সি এর মান কি এখানে 1.21। ভালো করে খেয়াল করো এক্সিটা কি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বা শুধুমাত্র তুমি চাইলে রিঅ্যাকট্যান্সও বলতে পারবা। তাহলে দেখো এই যে 8.03 এইটাই হচ্ছে আমার মূলত এখানকার সমতুল্য রেজিস্ট্যান্সের মান। সমতুল্য কিসের মান? রেজিস্ট্যান্সের মান। তাহলে তুমি লিখতে পারো যে অতএব সমতুল্য রেজিস্ট্যান্স আর ই ইকুয়াল টু 8.03 ওহম। এইটা হচ্ছে আমার আরেকটা অ্যান্সার। খুব সহজ না? তারপর দেখো, তারপর যদি বলে সমতুল্য রিঅ্যাকট্যান্স, এই যে সমতুল্য রিঅ্যাকট্যান্সের কথা এখানে বলছে কিন্তু, হ্যাঁ আমরা কিন্তু সমতুল্য রেজিস্ট্যান্স বের করছি, এখন যদি সমতুল্য রিঅ্যাকট্যান্স বের করি, সমতুল্য রিঅ্যাকট্যান্স XE ইকুয়াল টু কি হবে দেখো তো, এই যে 1.21, তাহলে 1.21 এটা হচ্ছে আমার আরেকটা অ্যান্সার। ওকে, তাহলে আমরা সমতুল্য ইম্পিডেন্স, সমতুল্য রেজিস্ট্যান্স, সমতুল্য রিঅ্যাকট্যান্সের মান বের করে ফেলছি কিন্তু, হ্যাঁ। আচ্ছা তাহলে কি কি বাকি আছে এখন বাকি আছে সমতুল্য অ্যাডমিটেন্সের মান বের করা। তাহলে চলো আমরা এবার সমতুল্য অ্যাডমিটেন্সের মান বের করি। আচ্ছা তার আগে তোমরা একটু খেয়াল করবা, যদি তোমাদের প্রশ্নে এইভাবে নাম্বারিং করা থাকে তাহলে তোমরাও নাম্বারিং করে দিবা। কিভাবে? এই দেখো সমতুল্য ইম্পিডেন্স না, এটা কত নম্বরে ছিল? সমতুল্য ইম্পিডেন্স আমার 1 নম্বরে ছিল, তাহলে এটা আমার 1 নম্বর হবে। তারপর দেখো সমতুল্য রেজিস্ট্যান্স 2 নম্বরে ছিল, তাহলে আমরা এখানে 2 নাম্বার দিব। কত নাম্বার? 2 নাম্বার। তারপর হচ্ছে আমাদের সমতুল্য রিঅ্যাকট্যান্স 3 নম্বরে ছিল, তাহলে এটা 3 নাম্বার। ওকে, এবার চলো আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি সমতুল্য অ্যাডমিটেন্সের মান বের করতে বলছে। খেয়াল করবা, আমরা 4 নাম্বারটাও এখানে লিখতে পারি। সমতুল্য অ্যাডমিটেন্স। আচ্ছা বলো তো দেখি যে সমতুল্য অ্যাডমিটেন্সের সূত্র কি, বা সমতুল্য অ্যাডমিটেন্সটা কি? এটা কি কেউ বলতে পারবা? সূত্রটা আমরা জানি y ইজ ইকুয়াল টু y, অ্যাডমিটেন্সকে y দ্বারা প্রকাশ করা হয়, তাহলে y ইজ ইকুয়াল টু 1/z, মানে ইম্পিডেন্সের বিপরীত হচ্ছে অ্যাডমিটেন্স। তাহলে আমরা y ইকুয়াল টু 1/ze লিখতে পারি না? বলো তো। তাহলে দেখো 1টা উপরে থাকতেছে, ZE এর মান কত পেয়েছি আমরা? ZE এর মান পেয়েছি এই যে 8 পয়েন্ট, এখানে খেয়াল করবা, এই যে এইখানে খেয়াল করো 8.03, তারপর মাইনাস যে 1.21। ওকে, আচ্ছা তাহলে এবার আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটাকে সলভ করে ফেলি। দেখো 1/8.03 মাইনাস যে 1.21। ওকে, আচ্ছা দেখো তাহলে প্রথমের যে মানটা আসতেছে সেটা হচ্ছে 0.12। ওকে, তারপরের মানটা আসতেছে আমাদের প্লাস যে 0.018। ওকে, আচ্ছা ঠিক আছে, দেখো এবার খেয়াল করো। আচ্ছা এটা যেহেতু আমরা কি দেখো তো কি বের করছি, সমতুল্য অ্যাডমিটেন্স। সমতুল্য অ্যাডমিটেন্সের একক কি? অ্যাডমিটেন্সের একক হচ্ছে আমার মোহ, যেটা হচ্ছে ওহমের বিপরীত। যেটা হচ্ছে কিসের বিপরীত? ওহমের বিপরীত। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে আমার একটা অ্যান্সার, আরেকটা অ্যান্সার। খুব সহজ না? আচ্ছা দেখো এবার তোমাকে কি বলছে, আমরা যদি সমতুল্য অ্যাডমিটেন্স কিন্তু বের করে ফেলছি, এবার সমতুল্য কন্ডাক্টেন্স বের করব। সমতুল্য কন্ডাক্টেন্স কেমনে বের করব? দেখো সমতুল্য কন্ডাক্টেন্স বের করার জন্য আমরা একটু উপরে চলে যাই। দেখো সমতুল্য কন্ডাক্টেন্স আচ্ছা কন্ডাক্টেন্সকে কি দ্বারা প্রকাশ করা হয়? কন্ডাক্টেন্সকে জি দ্বারা প্রকাশ করা হয়, তাই না? তাহলে যেহেতু সমতুল্য তাহলে ZE। ওকে, আচ্ছা দেখো তাহলে
একটু খেয়াল করো, আমরা সূত্র কি জানি, ফরম্যাটটা কি জানি, ওয়াই ইজ ইকুয়াল টু আমরা জানি জি প্লাস জে বি, তাই না? তাহলে এখানে দেখো তো জি কোথায়, এই যে দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এটা হচ্ছে আমার জি এর মান প্লাস জে এটা হচ্ছে আমার বি এর মান, তাহলে জি এর মান কত 0.12, তাই না? তাহলে আমরা জি এর মান কত লিখতে পারি 0.12 লিখতে পারি। তাহলে 0.12 এককটা কি হবে, এককটা হচ্ছে আমার ওই অ্যাডমিটেন্সের এককও যা, কন্ডাক্টেন্সের এককও তা, সাসেপ্টেন্সের এককও তা। তাহলে এখানে কি হবে একক মোহ, একক কি হবে মোহ। তাহলে হচ্ছে এইটা আমার আরেকটা অ্যান্সার। ওকে ফাইন। তারপর দেখো, তারপর কি বের করতে বলছে সমতুল্য সাসেপ্টেন্স, এটা তো খুবই সহজ। দেখো সাসেপ্টেন্সকে কি আমরা কি দিয়ে প্রকাশ করি বি দ্বারা, তাহলে সাসেপ্টেন্সের মান কোথায় হবে এখানে এই যে জে বি, এই যে জি প্লাস জে বি, তাহলে বি এর মান কত 0.012, তাহলে অতএব আচ্ছা এখানে নাম্বারিংটা করে দিবা, এখানে কত নাম্বার ছিল 4 নাম্বার, এটা 5 নাম্বার, তাহলে 6 নাম্বার কি হবে বলো তো, 6 নাম্বার হবে সমতুল্য সাসেপ্টেন্স, সমতুল্য সাসেপ্টেন্স। সাসেপ্টেন্সকে আমরা বি দ্বারা প্রকাশ করি আর সমতুল্য হওয়ার কারণে বিই। ওকে, তাহলে দেখো মান কত 0.018, এত মোহ মোহ। ওকে, এটা আমার আরেকটা অ্যান্সার। ওকে ফাইন। আচ্ছা এবার খেয়াল করো, আমার সার্কিটের মোট কারেন্ট বের করতে বলছে, সার্কিটের মোট কারেন্ট বের করতে বলছে, অর্থাৎ এই যে সোর্সটা দেখতে পাচ্ছ এই সোর্স থেকে আমার যে কারেন্টটা বের হয়ে গেছে সেই কারেন্টের মানটা আমাকে বের করতে বলছে। মোট কারেন্ট মানে হচ্ছে আইটি এর মান, মোট কারেন্ট মানে কি আইটি এর মান। ওকে, সার্কিটের মোট কারেন্টও যা, সার্কিটের লাইন কারেন্টও তা। তাহলে এখানে তোমাকে যদি কখনো বলে সার্কিটের লাইন কারেন্ট বের করো, তাহলে ওই আইটি এর মানও একই। আচ্ছা দেখো, তাহলে চলো এবার আমরা কি বের করি, এবার আমরা সার্কিটের মোট কারেন্টের মানটা বের করি। আচ্ছা চলো তাহলে দেখো এখানে একবারই করে দিচ্ছি। হ্যাঁ দেখো সার্কিটের, অতএব সার্কিটের মোট কারেন্ট, মোট কারেন্ট। আচ্ছা বলো তো দেখি সার্কিটে কারেন্টের সূত্র কি, কারেন্টের সূত্র হচ্ছে ভাইয়া আই ইজ ইকুয়াল টু ভি ভাগ আর। তোমরা তো এতদিন তাই শিখে আসছিলা তাই না, আই ইজ ইকুয়াল টু ভি ভাগ আর। কিন্তু এসি সার্কিটের সময় যে আই ইজ ইকুয়াল টু ভি ভাগ জেড হবে, কারণ সেখানে সমগ্র রেজিস্ট্যান্সটাকে বিবেচনা করা হয়, সমতুল্য সমগ্র সার্কিটের বাধাটাকে বিবেচনা করা হয়, যার কারণে আমরা আই ইজ ইকুয়াল টু এখানে ভি ভাগ জেড ই লিখবো। হ্যাঁ আচ্ছা দেখো তাহলে একটু খেয়াল করো, আমরা ভি এর মানটা বসাই এখানে, ভি এর মান কত দেখো তো, ভি এর মান আমার এখানে কত 200 ভোল্ট। ওকে ফাইন, তাহলে আমরা 200 ভোল্ট লিখি, 200 ভোল্ট। তারপর দেখো তো জেড ই এর মান কত, জেড ই এর মান পেয়েছি 8.03 মাইনাস 1.21, 8.03 মাইনাস জে 1.21। ওকে আচ্ছা এবার আমরা যেটা ক্যালকুলেশন করি ক্যালকুলেটরের সাহায্যে, তাহলে কত পাবো কারেন্টের মানটা দেখো তো একটু খেয়াল করো তো। তাহলে আমরা কারেন্টের মানটা পাচ্ছি 200 ভাগ 8.03 মাইনাস জে 1.21, তাই না? আচ্ছা তাহলে প্রথমের মানটা আমার আসতেছে 24.35। আচ্ছা তারপরের মানটা দেখো, তারপর প্লাস জে 3.66। আচ্ছা এত অ্যাম্পিয়ার, যেহেতু কারেন্ট এককটা হবে অ্যাম্পিয়ার। আচ্ছা এখন কথা হচ্ছে যে ভাইয়া আমার কারেন্টের মানটা রেক্টেঙ্গুলার ফর্মে রাখবো। আচ্ছা আমি বলি কারেন্টের মানটা তোমরা সর্বদাই চেষ্টা করবা রেক্টেঙ্গুলার ফর্মে রাখলে ভুল হবে না, মার্ক পাবা ইনশাল্লাহ, কিন্তু চেষ্টা করবা এটাকে পোলার ফর্মে রাখার। হ্যাঁ তাহলে আমরা কারেন্টের মানটা যদি পোলার ফর্মে রাখি তাহলে দেখো তো কী হয়,
এটাকে যদি আমরা পোলার ফর্মে নিয়ে আসি তাহলে হচ্ছে 24.62 অ্যাঙ্গেল 8.56 অ্যাঙ্গেল 8.56 ডিগ্রি। হ্যাঁ, এটা ডিগ্রি। আচ্ছা, এটা হচ্ছে আমার অ্যান্সার। এত এম্পিয়ার, অবশ্যই একক লিখতে হবে, একক না লিখলে কিন্তু মার্ক কেটে দিবে। হ্যাঁ, এম্পিয়ার তারপর কি অ্যান্সার। ওকে ফাইন। তাহলে আমরা কিন্তু সার্কিটের মোট কারেন্ট বা সার্কিটের সমগ্র কারেন্টটা বের করে ফেলছি। ওকে, আচ্ছা চলো এবার তারপর কি বলছে, এবার বলছে কিন্তু সার্কিটের শাখা কারেন্ট বের করতে। খেয়াল করো, সার্কিটে কি বের করতে বলছে, শাখা কারেন্ট বের করতে বলছে। আচ্ছা, শাখা কয়টা এখানে খেয়াল করো তো সার্কিটের, এখানে কিন্তু সার্কিটের শাখা হচ্ছে দুইটা, তাই না? একটা হচ্ছে শাখা এখানে দেখো, একটা শাখা হচ্ছে এখানে, এই যে একটা শাখা, যেটাকে আমরা বলতে পারি যে এখান দিয়ে আমার I1 কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখানে আরেকটা শাখা, এটাতে আমার I2 কারেন্ট প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, এটাতে আমার I2, তাহলে এখানে আমার I1 কারেন্ট প্রবাহিত হচ্ছে, এটাতে আমার I2 কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে মোট কারেন্টটা কোনটা? মোট কারেন্ট হচ্ছে এই যে এইটা হচ্ছে আমার মোট কারেন্ট। এই কারেন্টটা এই বিন্দুতে গিয়ে এদিক দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, আবার একটা কারেন্ট এদিকে আসতেছে, তার মানে এদিক দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে। তার মানে এই কারেন্টটাই দুইটা ভাগ হয়ে গেছে, একটা এদিক দিয়ে ভাগ হয়ে গেছে, আরেকটা এদিক দিয়ে ভাগ হয়ে গেছে, তাই না? তাহলে মোট কারেন্ট, আর এখানে আমরা দুইটা শাখা কারেন্ট পাচ্ছি, একটা I1 একটা I2। ওকে, দেখো তারপরে এবার খেয়াল করো, তাহলে আমাকে এখানে শাখা কারেন্টের মান বের করতে বলছে, অর্থাৎ I1 এর মান বের করতে বলছে এবং I2 এর মান বের করতে বলছে, রাইট? ওকে, আচ্ছা চলো এবার আমরা I1 এবং I2 এর মানটা বের করে ফেলি। দেখো তো এখানে আমার বোর্ডে স্পেস কম আছে, আমি একটা কাজ করতে পারি, আমি হচ্ছে উপরে প্রশ্নটা মিশাই দিচ্ছি। হ্যাঁ, তোমরা যদি এখন স্ক্রিনশট নিতে চাও তোমরা নিতে পারো, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা বাসায় প্র্যাকটিস করার জন্য আর কি। হ্যাঁ, একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমরা এবার মিশাই দিচ্ছি। হ্যাঁ, দেখো আচ্ছা খেয়াল করো, তো এবার আমরা কি বের করতে যাচ্ছি, এবার আমরা কিন্তু I1 এর মান বের করতে যাচ্ছি। তাহলে এখানে আমাদের কত নম্বর হবে, এখানে আমাদের ভি ওকে, তাহলে এবার আমরা অতএব শাখা কারেন্ট সমূহ I1, দেখো খেয়াল করো, শাখা কারেন্ট সমূহ I1 ইকুয়াল টু, দেখো I1 ইকুয়াল টু ভি ভাগ Z1। আমরা স্বাভাবিকভাবে জানি যে একটা প্যারালাল সার্কিটের কারেন্ট আমার কি হয়, ভাগ হয়ে যায়, যার কারণে এখানে I1 কারেন্ট, এখানে I2 কারেন্ট, এবং যেহেতু আমার এখানে ভোল্টেজটা সমান আছে, অর্থাৎ যেহেতু প্যারালাল সার্কিট আমরা জানি ভোল্টেজ সমান, ভোল্টেজ এখানেও সমান এখানেও সমান, তার মানে আমরা কিন্তু চাইলে শুধুমাত্র আমরা যে সূত্র জানি যে I = V ভাগ R বা V ভাগ Z, I = V ভাগ Z, তাহলে V কিন্তু সমান, কিন্তু Z হচ্ছে কি আলাদা, এখানকার Z1 এটা হচ্ছে আমার Z2, তাহলে আমরা যার কারণে I1 = V ভাগ Z1 ধরে নিলাম। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো এবার V এর মান কত, 200, তাহলে Z1 এর মান কত, Z1 এর মান হচ্ছে, দেখো খেয়াল করো, Z1 এর মান হচ্ছে 8 - J6। তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে মান কি দাঁড়াবে, দেখো মান দাঁড়াবে আমার 200 ভাগ 8 - J6। তাহলে আমার প্রথমের যে মানটা আসতেছে সেটা হচ্ছে 16, তারপরে মানটা আসতেছে 12। ওকে ফাইন,
প্লাস J12। আচ্ছা, এটাকে কিন্তু আমরা পোলারে নিয়ে আসবো। হ্যাঁ, যদি পোলার ফর্মে নিয়ে আসি তাহলে শিফট চেপে পোল, তাহলে 20 অ্যাঙ্গেল 36.86। ওকে। আচ্ছা, হয়তো তোমরা একটু কম দেখতে পাচ্ছ কারণ আমার মার্কারে কালি কম হয়ে গেছে। আমি একটু আরও সুন্দর করে লেখার ট্রাই করি। 20, আচ্ছা এটারও কালি কমে গেছে। 20 অ্যাঙ্গেল 36.86 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার অ্যান্সার। হ্যাঁ, এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে। আচ্ছা, তারপর দেখো, তারপর খেয়াল করো, এটা তো আমার I1 এর মান বের হয়ে গেল। তারপর দেখো এবার I2 ইকুয়াল টু ভি ভাগ Z2। তাহলে এখানে দেখো ভি এর মান কত? ভি এর মান হচ্ছে আমার এখানে 200। ওকে ফাইন। তারপরে Z2 এর মান কত? Z2 এর মান হচ্ছে 12 প্লাস J12। এবার যদি আমরা ক্যালকুলেটর চাপি, 200 ভাগ 12 প্লাস J12, তাহলে মান আসতেছে আমার 8.33। ওকে, তারপর পরের মানটা আসতেছে মাইনাস J8.33। একই মান আসার কারণ হচ্ছে আমার কিন্তু এখানে যে 12 প্লাস J12 ছিল। আচ্ছা, তাহলে এটাকে আমরা যদি পোলার ফর্মে নিয়ে আসি, দেখো পোলার ফর্মে নিয়ে আসলে 11.78 অ্যাঙ্গেল দেখো কত আসতেছে, অ্যাঙ্গেল -45 ডিগ্রি। আচ্ছা, এইটাই হচ্ছে আমার আরেকটা অ্যান্সার। ওকে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু সম্পূর্ণ ম্যাথের প্রত্যেকটারই অ্যান্সারগুলো বের করে ফেলছি। তাহলে আজকে এতটুকুই থাকবে। আগামী পার্টে ইনশাআল্লাহ আমি তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ রচনামূলকে ম্যাথ নিয়ে আসব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী পার্টে। আল্লাহ হাফেজ।